নমস্কার। আপনারা শুনছেন আতঙ্কের কণ্ঠ, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজকের আমাদের এই নিবেদনে আপনাদের শোনাব এক অদ্ভুত এবং গা ছমছমে রেলযাত্রার গল্প। আজকের গল্পটির লেখক সাগর কুমার পাঠক। গল্পের নাম রাতের রেলগাড়ি। গল্পের বিভিন্ন চরিত্রে এবং ভয়েসে আমি আছি অনল। তো আর দেরি করছি কেন? কানে হেডফোন ভালো করে গুঁজে নিন আর লাইটটা ডিম করে দিন। আমরা শুরু করছি আজকের নিবেদন রাতের রেলগাড়ি। রাত তখন গভীর। রেললাইনের উপর ট্রেনের হেডলাইটের তীব্র আলো ঝলসে উঠেছে জমাট বাঁধা অন্ধকারে। ইস্পাতের লাইনে চাকার ঘর্ষণের ঝমঝম শব্দে রাতের নিস্তব্ধতা বিদীর্ণ করে ছুটে চলেছে এক যন্ত্রদানব। তবে এটি কোনো যাত্রীবাহী ট্রেন নয়, নিছক একটি মালবাহী গাড়ি বা গুডস ট্রেন। সেই গাড়িতেই আজ জীবনের প্রথম রাতের ডিউটি করেছে আগনিক। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর রেলের পরীক্ষা দিয়ে ট্রেনিং পিরিয়ড শেষ করে আজই সে প্রথম ডিউটিতে যোগ দিয়েছে। এত বড় গুরুদায়িত্ব প্রথম দিনেই তার উপর পড়বে সে নিজেও ভাবেনি। হাতে ধরা ওয়াকিটকিতে কড়কড় আওয়াজ হতেই সে সতর্ক হলো। সহকারী চালক শৈলেন ব্যানার্জি ওয়াকিটকিতে তার খবর নিলেন। আগনিক জানালো তার ভালোই লাগছে, একদম অন্যরকম একটা অনুভূতি। এরপর মূল চালক বা পাইলট ভবেশবাবুর সঙ্গেও তার কথা হলো। ভবেশবাবু তাকে স্নেহ করে বুঝিয়ে দিলেন সামনের স্টেশনে সিগন্যাল লাল থাকায় গাড়ি কিছুটা স্লো করা হবে, সেখানে 15 মিনিট সময় পাওয়া যাবে। তখন যেন আগনিক রাতের খাবার খেয়ে নেয়। গাড়িটা একটা স্টেশনের আগে সিগন্যালে এসে থেমে গেল। কামরাটি আসলে মালগাড়ির বগি কেটে তৈরি। চারপাশে দেওয়াল উড়িয়ে বারান্দার মতো করা হয়েছে এবং মাঝে রয়েছে গার্ডের কেবিন। আগনিক পেছনের বারান্দা থেকে একবার আশপাশটা দেখে নিয়ে নিজের ব্যাগ থেকে মায়ের হাতের তৈরি টিফিন কৌটো বের করে রুটি তরকারি খেলো। খাওয়ার একটু পরেই খোলা দরজা দিয়ে গার্ডের কামরায় একটা টর্চের আলো এসে পড়ল। শৈলেন ব্যানার্জি এলেন ভবেশবাবুর হুকুমে। নতুন ছেলেটা ঠিকমতো খেলো কি না তা দেখতে। তিনি আগনিককে ভবেশবাবুর পাঠানো কিছু মিষ্টি দিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি সতর্ক করে বললেন, এই স্টেশন পার হলেই একটা জঙ্গল পড়বে। জঙ্গলটা খুব গভীর না হলেও একটু চোখ কান খোলা রাখতে হবে এবং ওয়াকিটকিতে যোগাযোগ রাখতে হবে। খাওয়ার পর সিগন্যাল সবুজ হতেই মালগাড়ির চাকা গড়াতে শুরু করলো। গাড়ির গতি ঘন্টায় প্রায় 50 কিলোমিটার ছাড়িয়ে গেল। আকাশ তখন পূর্ণিমার গোল চাঁদে উঠেছে। সেই ধবধবে জ্যোৎস্নার আলোয় চারপাশটা কেমন যেন মোহময় মনে হচ্ছে। হঠাৎ ওয়াকিটকিতে ভবেশবাবু সতর্ক করে দিলেন, সামনে একটা বড় বাঁক আছে, প্রায় 35 ডিগ্রি অ্যাঙ্গেলে গাড়ি ঘুরবে। বিশেষ করে বাঁ দিকটা যেন সে ভালো করে খেয়াল রাখে। আগনিক জানতে চাইল, এত সাবধান করার কারণ কি? ভবেশবাবু জানালেন, এই লাইনে একসময় খুব ডাকাতি হতো, যদিও এখন বন্ধ, তবুও একটু সাবধান থাকা ভালো। বাইরে বেরিয়ে রেলিং ধরে দাঁড়ালো আগনিক। দেখল ট্রেনটা সাপের মতো বাঁক নিয়ে ঘুরে চলেছে। ড্রাইভার হওয়ার ছোটবেলার স্বপ্নটার কথা মনে পড়তে তার বুকটা গর্বে ভরে উঠল।
বাবা খুব ছোটবেলায় চলে গেলেও মায়ের জন্য সে আজ তার লক্ষ্যের প্রথম ধাপে পৌঁছাতে পেরেছে। এমন সময় মালগাড়ির গতিবেগ কমে গেল। পাশের জঙ্গলের দিকে তাকাতেই আগ্নিকের চোখ ছানা বড়া হয়ে গেল। গাছের মাথাগুলোর উপর পূর্ণিমার আলোয় সে দেখল খুব উঁচু লম্বা একজন মানুষ গাছের মাথা ছুঁয়ে হেঁটে চলেছে। মালগাড়ির পাশ দিয়ে লম্বা লম্বা পা ফেলে সে গাড়ির সাথে সাথে চলছে। প্রায় 12 থেকে 13 ফুট লম্বা সেই মানুষটার চেহারা ভীষণ রোগা শিরিঙ্গে, হাতে যেন একটা বৃদ্ধের মতো লাঠি ধরা। ব্যাপারটা আগ্নিকের ঠিক বোধগম্য হলো না। এদিকে ইঞ্জিনের কেবিনে ভবেশবাবু ও শৈলেন ব্যানার্জি চরম টেনশনে ছিলেন। হঠাৎ তারা দেখলেন লাইনের উপর একটা বড় লাঠির ডগায় লাল কাপড় আটকে রাখা হয়েছে। কোনো বড় বিপদ এড়াতে ভবেশবাবু সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দিলেন। তারা দুজনে নিচে নেমে এলেন লাইনটা খতিয়ে দেখতে। ঝোপঝাড়ের আড়াল থেকে তারা দেখলেন একদল লম্বা লম্বা ছায়ামূর্তি মালগাড়িটার পেছনের দিকে চলে যাচ্ছে। শৈলেন ও ভবেশবাবু গাছের আড়ালে লুকিয়ে ফিসফিস করে বুঝলেন এগুলো হলো ডাকাত দল। এরা ওয়াগন ব্রেকার, মালগাড়ি লুট করতে এসেছে। আর এই ডাকাতগুলো এত লম্বা হওয়ার রহস্য হলো তারা রনপা চড়ে এসেছে। প্রাচীন বাংলার ডাকাতি বা গুপ্তচরের কাজের জন্য রনপা ব্যবহার করা হতো। ডাকাতরা সোজা গার্ডের কেবিনের দিকে এগিয়ে গেল। ভবেশবাবু ও শৈলেন ব্যানার্জি ভাবলেন আগ্নিক হয়তো বিপদে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটু পরে তারা দেখল আগ্নিককে কোনো জোর করা হচ্ছে না, বরং সে ওই ডাকাত দলের সাথেই দিব্যি বিড়ি ফুঁকতে ফুঁকতে এগোচ্ছে। আগ্নিক ডাকাতদের সাথে একটা সিল কাটার যন্ত্র নিয়ে পেছনের একটা ওয়াগানের সিল কেটে দরজা খুলে দিল। শৈলেন ব্যানার্জি রেগে গিয়ে বললেন, ছেলেটার সাথে ডাকাতের সাঁত আছে, পুরো ব্যাপারটাই পূর্ব পরিকল্পিত। ভবেশবাবু ওয়াকিটকিতে যোগাযোগ করার চেষ্টা করেও সিগন্যাল পেলেন না। যখন ডাকাত ওয়াগানের মালপত্র নামাতে ব্যস্ত, ঠিক তখনই ঘটল আসল বিপত্তি। ডাকাতরা যখন পরবর্তী ওয়াগানের তালা কাটল এবং দরজা খুলল, তখন ভেতর থেকে হঠাৎ তীব্র আলো ও বিকট আওয়াজে চারপাশ কেঁপে উঠল। দরজার মুখ থেকে সাদা ধোঁয়ার মধ্য দিয়ে পিলপিল করে বেরিয়ে এলো ঊর্ধ্বধীরা পুলিশ বাহিনী। আসলে পুলিশ আগে থেকেই এই ফাঁদ পেতেছিল। পলকে পলকে গর্জে উঠল পুলিশের 303 রাইফেল। ডাকাত দল ও পুলিশের মধ্যে শুরু হলো তুমুল সংঘর্ষ। ডাকাতদের কেউ কেউ লুটের মাল ফেলে পালালো, আবার কেউ কেউ হাসুয়া বা বল্লম ছুঁড়ে মারল। অন্ধকার একটা ধাতব হাসুয়া উড়ে এসে এক পুলিশ কর্মীর গলায় বিঁধে গেল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ভবেশ ও শৈলেন ব্যানার্জি প্রাণ ভয়ে ঝোপঝাড়ের আড়ালে নিজেদের গুটিয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর গুলির আওয়াজ থিতিয়ে এলো। পূবের আকাশে ভোরের আলো ফুটল। তারা দুজনে ভয়ে ভয়ে বেরিয়ে এসে দেখলেন চারপাশে কোনো মৃতদেহ নেই, অথচ কাল রাতেই চোখের সামনে পুলিশ ও ডাকাতদের রক্তক্ষয়ী সংঘর্ষে 7-8 জন মারা গিয়েছিল। এমন সময় ভবেশবাবুর ওয়াকিটকি বেজে উঠল। ওপাশ থেকে আগ্নিক কথা বলল। সে জানালো সে গার্ডের কেবিনেই আছে এবং সবাই ঠিক আছে কি না জানতে চাইল।
তারা দুজনে দ্রুত ছুটে গিয়ে গার্ডের কেবিনে পৌঁছালেন, কিন্তু কেবিনে ঢুকে তাদের পায়ের তলার মাটি সরে গেল। চেয়ারের উপর আগ্নিক মৃত অবস্থায় পড়ে আছে। তার গলার পিছনের দিকে একটা হাসুয়া গভীরভাবে ফিদে আছে এবং মেঝেতে রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। তাহলে একটু আগে ওয়াকিটকিতে কার সাথে কথা হলো? ঠিক তখনই বাইরে রেলের সার্চ পার্টির বড় দল এসে পৌঁছালো। অফিসার তপনবাবু এবং অন্যান্যরা এসে পৌঁছালেন। আগ্নিকের মৃতদেহ দেখে এবং তাদের মুখে সমস্ত ঘটনা শুনে অফিসার ও স্টেশনের পুরনো কর্মীরা স্তম্ভিত হয়ে গেলেন। স্টেশনের বৃদ্ধ কুলি ধীরেন এগিয়ে এসে এক অদ্ভুত ইতিহাস শোনালেন। তিনি বললেন, আজকের দিনটা হলো শ্রাবণ মাসের শেষ শনিবার এবং পূর্ণিমা। ঠিক এর আগে 2003 সালে, অর্থাৎ প্রায় 40 বছর আগে, এই একই লাইনে, এই লুপ লাইনে মালগাড়ি থামিয়ে এভাবেই ডাকাতরা লুট চালাতো। তখন রেল পুলিশ ও ডাকাতদের মধ্যে এক রক্তাক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, যেখানে প্রায় 50 জন ডাকাত ও পুলিশ মারা গিয়েছিল। ধীরেনের বাবা তাকে বলেছিলেন, যদি কখনো শ্রাবণ মাসের শেষ শনিবারে পূর্ণিমা পড়ে এবং এখানে মালগাড়ি এসে দাঁড়ায়, তবে সেই মৃত ডাকাতরা আবার ফিরে আসে ওয়াগান লুট করতে, আর তাদের মারতে আসে সেই রেল পুলিশের দল। সব শুনে ভবেশবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আগ্নিক ছেলেটা তো মারা যাওয়ার পরেও আমাদের খোঁজ নিয়েছে, তবে এই পৃথিবী ছেড়েছে। পোস্টমর্টমে বলেছে আগ্নিক মারা গেছে রাত 1:30টার দিকে, অথচ ভোরের দিকে সে ওয়াকিটকিতে তাদের সাথে কথা বলেছিল। বুঝতে বাকি রইল না যে আগ্নিক শুধু ট্রেন ছোটানোর কথা বলেনি, সে অনেক দূরে পরপারে পাড়ি দেওয়ার কথাও বলেছিল। বাইরে তখন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। সহকর্মীদের সেই ভৌতিক ও মর্মান্তিক অভিজ্ঞতার স্মৃতি বুকে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইল সবাই। এতক্ষণ আপনারা শুনলেন আতঙ্কের কণ্ঠের নিবেদন রাতের রেলগাড়ি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এমন আরও রোমাঞ্চকর ও ভয়ের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনিও আমাদের কাছে গল্প পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে এবং ইমেলে। আমি ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রাখছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের রাতে নতুন কোনো আতঙ্কের গল্প নিয়ে। শুভরাত্রি।